কিন্তু সারা দেশে একটা দল হিসেবে বিজয়ী হয়েছে, সেখানে কেন প্রতিপক্ষের বাড়িতে হামলা হবে, কেন সেখানে নারীদের উপরে হামলা হবে, কেন সেখানে নারীদের, আপনি দেখেছেন রাজশাহীতে একজন নারী প্রার্থী স্বতন্ত্র, তাকে কিভাবে একদম উন্মুক্ত ময়দান। আজকে আমরা আলোচনা করব যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, সেখানে ভোটের হিসাব আর আসনের হিসাব, এটা দিয়ে কি বোঝা যায়? এই শুধুমাত্র আসনের হিসাব দিয়ে কি বোঝা যাবে যে একটি দল জনগণের কতটা কাছে, অথবা শুধু ভোটের হিসাব দিয়ে কি বোঝা যাবে? এই যে হিসাবের একটি নানা ধরনের কৌশল রয়েছে, সেটি নিয়ে আসলে আমরা ফ্যাক্ট চেক করার চেষ্টা করব। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমার ডান দিক থেকে অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, জামায়াত ইসলামের মহিলা বিভাগের আইন, মানবাধিকার ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সাধারণ সম্পাদক, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা জানি, আমি একটু বলতে পারি যে এখন যে আমরা 297টি আসনের চূড়ান্ত ফলাফল পেয়েছি, একটি আসনের নির্বাচন স্থগিত আছে, আর দুটি আসন যেটা, এ দুটির ফলাফল ঘোষণা করতে হবে আদালতের নির্দেশ পাওয়ার পর। তো সেই হিসেবে কি দাঁড়ালো, আমরা একটু ফলাফলটা দেখে নিই, আমরা এখানেও দেখব আর আপনাদেরও জানাবো। বিএনপি এককভাবে পেয়েছে 209টি, জামায়াত ইসলামী পেয়েছে 68, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1, বাংলাদেশ খেলাফত মজলিস 2, গণ অধিকার পরিষদ 1, বাংলাদেশ জাতীয় পার্টি যেটা বিজেপি আন্দালিব রহমান পার্থের, সেটা পেয়েছে। কারণ এটা কোনো আচরণের মধ্যেই পড়ে না, এটা নোংরামো, এটা একদম রাষ্ট্রবিরোধী, এটা একদম সমাজ বিরোধী। তো এইটার পরেও বিএনপি কিন্তু চুপ থেকেছে। বিএনপি শুধু চুপই থাকে না, বিএনপি এতগুলো আসনে জয়যুক্ত হওয়ার পরেও বিএনপি নেতা বলতে পেরেছে দ্ব্যর্থহীন কণ্ঠে যে আমরা কোনো মিছিল করব না, বিজয় মিছিল, অন্যরা কষ্ট পাবে, আমরা মিছিল করব না, আমরা মসজিদে মসজিদে আমরা মিলাদ পড়িয়ে দেব এমন একটা দিনের জন্য। তো এইখান থেকে যদি কেউ বলেন, যদি আপনি মনে করেন যে ঘটনা ঘটেছে, ঘটতেই পারে, আমি অস্বীকার করব না, মানুষ তো, ঘটতেই পারে, ঘটনা ঘটলে তাকে ধরে এনে বিএনপির কাছে সোপর্দ করলে বিএনপি অফিসে যায় এই বিচারটা দেখ, বিএনপি যদি বিচার না করে তারপরে বলতে পারবেন যদি ঘটনা সত্য হয়। ঘটনা যদি অন্যের ঘটনা যদি আরেক দিক দিয়ে প্রবাহিত করা যায়, আমার এক বন্ধু হাজব্যান্ড হইল নোয়াখালী আপনার ড্যাবের প্রধান ডাক্তার, গত কালকে না পরশু দিন ওইখানে বলা হয়েছে একটা দল যে ওইখানে একজন নারীকে রেপ করা হয়েছে, তার প্রাথমিক আলামত, সেকেন্ডারি আলামত কে করেছে? বিএনপিরা। সেকেন্ডারি আলামত, প্রাথমিক আলামত, আপনি যেহেতু ফ্যাক্ট চেক করেন আপনাকে বললাম, নিশ্চয়ই আপনার কাছেও খবরটা আছে। ডাক্তার কোনো আলামতেই, মানে আমি আমার বন্ধুর হাজব্যান্ড বললাম এই কারণে যে তাকে খুব ভোরে চলে যেতে হয়েছে এই কাহিনীর জন্য, কোনো আলামতেই ধরা পড়ে নাই সে ধর্ষিতা। এখন তার ডিএনএ টেস্ট বা অন্য কোনো টেস্ট যদি থাকে সেটা করার জন্য চেষ্টা করা হচ্ছে, তার হাজব্যান্ডের টেস্ট বা কিছু। এই যে এইখান থেকে প্রমাণ হয়, পায়ে পা দিয়ে ঝগড়া করার অর্থ কিন্তু ভালো হয় না। আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই, অনেক বছর ঝগড়ার মধ্যে দিয়ে আমাদের গেছে, কি আমাদের কি জামাতের, দুইজনেরই কিন্তু একই অবস্থা হয়েছে, কখনো জামাতের বেশি, কখনো আমাদের বেশি, আমাদের লোক সংখ্যা বেশি, আমাদের বেশি, সবসময় একটা জেল জুলুম হুলিয়া, আবার জামাতের বেশ কয়েকজন নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে। আমরা কিন্তু সেদিন প্রতিবাদ করেছি, সিরিয়াস প্রতিবাদ করেছি। তো এই জায়গাগুলোতে আমরা বলতে চাই যে 5টা বছরই তো দেখেন, আপনি তো ছায়া সরকার, প্রকৃত বিশ্বের যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো ছায়া সরকারের দাম কিন্তু সরকারের চেয়েও বেশি। আপনি যদি গঠনমূলক ছায়া সরকার হন তাহলে কিন্তু আপনি গেইন। জি, ক্লিয়ার, স্পষ্ট। এই জায়গাটায় কেন আপনি অন্যের পিছনে সময় নষ্ট করছেন, ওই সময়টা দেশের জন্য ব্যয় করেন। জি, আমরা অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি আপনার কাছে জানতে চাইবো, আপনি তো তার কথাগুলো শুনেছেন, আমার কি আর প্রশ্ন করার দরকার আছে? ধন্যবাদ আপা, মনি আপা যে কথাগুলো বললেন। আমি প্রথমে যেটা বলবো যে আসলে ত্রয়োদশ সংসদ নির্বাচন মানুষের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন, তাই না? এই নির্বাচনটা কিন্তু গতানুগতিক ধারার কোনো নির্বাচন না, এটা আমাদের সবাই আমরা জানি। কারণ যেভাবে ডামি আমি নির্বাচন হয়েছে রাতের ভোট দিনে, তাই না, দিনের ভোট রাতে, তো এর পরে জনগণ একটা বিশাল প্রত্যাশা নিয়ে 15 বছর 17 বছর পরে এই জুলাই বিপ্লব হয়ে গেল, অনেক রক্তের উপরে আমরা দাঁড়িয়ে আছি এবং অনেক প্রত্যাশা নিয়ে জনগণ এই নির্বাচনটাকে একটা উৎসবের মতো নিয়েছে। আমি বলবো শুরু থেকে খুবই সুন্দরভাবে কাজও হচ্ছিল,
যদিও আমরা দেখেছি নির্বাচন পূর্বে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু সব জায়গায় ছিল না। এটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে নিজেরা চোখের সামনে দেখেছি। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের মিডিয়াতে এসেছে। তো তারপরেও কিন্তু মানুষের মধ্যে একটা আশা ছিল যে না, আমরা একটা নির্বাচন নিয়ে একটা যে কোথায় কিভাবে প্রত্যেকটা আমাদের মানে নলেজে আছে সবার। কিন্তু নির্বাচন পরবর্তী এই নির্বাচনের সময়ে যে প্রত্যাশা নিয়ে আমরা কেন্দ্রগুলোতে আমাদের জনগণ সকাল থেকেই ভিড় হয়েছিল, আমি দেখেছি নিজেও। আমি যেহেতু একটা কেন্দ্রে ভোট দিয়েছি এবং আমার হাজব্যান্ড একজন ক্যান্ডিডেট ছিলেন, সেখানে আমি দেখেছি ময়মনসিংহ 5 আসন। তো ভোরবেলায় আমি ফার্স্ট ভোটার ছিলাম। আমি ফার্স্ট ভোটার ছিলাম। মানে নারীদের যে লাইনটা হয়েছিল সেখানে দুটো লাইন খুব মানে একদম ভোরের আলো ফুটতেই 7:30টার আগেই সবাই দাঁড়িয়ে গেছে। এটা আমাদের জন্য একটা আশাব্যঞ্জক, এবং আমি সহ আমার মনে হয় সারা দেশের মানুষ এইভাবেই খুব উদযাপন করার নিয়ত নিয়ে সবাই বের হয়েছে। কিন্তু আমরা সুন্দরভাবে ভোটটা যাচ্ছিল, এই ভোট দেওয়ার প্রত্যাশা নিয়ে এসেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে কাস্টিং কম হচ্ছে। এবং আমরা নিজেরা ফিল্ডে ছিলাম বলে জানি যে আগের দিন যে পরিমাণ কালো টাকার ছড়াছড়ি আগে থেকে হচ্ছিল, আগের দিন তো হয়েছে, নির্বাচন পূর্ব যে দুদিন এই সময়টাতে তা ব্যাপক মানে কালো টাকার ছড়াছড়ি হয়েছে, মানুষকে ভয়ভীতি দেখানো। এবং আমি নিজে দেখেছি যে প্রত্যেকটা ইয়েতে পোলিং এজেন্ট যারা ছিল আমাদের আশেপাশের যে কেন্দ্রগুলো, সবার বাসায় গিয়ে রাতের বেলা আপনার গেট ইয়ে করে করে প্রত্যেকের বাসায় ভয় হুমকি ধুমকি দেওয়া হয়েছে আগামীকাল যেন তারা না যেতে পারে ভোট কেন্দ্রে। এই যে একটা পরিবেশ, এটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ। নির্বাচনের জন্য হেলদি একটা এনভায়রনমেন্ট আমরা বলতে পারবো না। হ্যাঁ, সেটা আমরা দেখেছি। নির্বাচনের ভোটটা বাহ্যিকভাবে আমরা দেখেছি ভোট গ্রহণ হচ্ছিল, দৃশ্য তো কিন্তু সুন্দর একটা স্মুথ একটা পরিবেশ মনে হচ্ছিল। কিন্তু ভেতরে আমরা যখন নির্বাচন কেন্দ্রগুলো মানে বিভিন্ন সেন্টারগুলো আমরা ঘুরে দেখছিলাম, সেখানে কিন্তু আমরা আসলে দেখলাম যে ভেতরের পরিবেশটা কিন্তু আসলে আশাব্যঞ্জক ছিল না। এবং সেখানে অনেক অনিয়ম, সেটা আপনারা মিডিয়াতে এসেছে, অনেক কিছু, অনেক জায়গায় তো পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় তো মানে একদম জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে 30টি আসনে গণনায় ভোট জালিয়াতি হয়েছে। গণনায় ভোট জালিয়াতি হয়েছে 30টি আসনে, এবং সেটি আমার কাছে কপিটাও রয়েছে। আপনারা বলেছেন যে 30টি আসনে আপনারা পুনর্গণনা চেয়েছেন। এটি এটা নির্বাচন কমিশনে। জি, আমি একটু বলছি যে আপনারা বলছেন যে কোথাও ভুয়া পোলিং এজেন্ট স্বাক্ষর ছিল না, দাঁড়িপাল্লা অভিযোগ করেছেন যে 1 নম্বরে নির্বাচন পরবর্তী সহিংসতা যেটা আপনারা অভিযোগ করছেন তার একটু উদাহরণ চাই, এবং একই সঙ্গে ভোট জালিয়াতির একটু। আমি আগে নির্বাচন পরবর্তী সহিংসতার যে অভিযোগ, আপনারা তো আগামীকালকে আবার প্রতিবাদ সমাবেশ করেছেন, সে বিষয়ে পরে যাব, আপনি সংক্ষেপে বলতেন তাহলে আমরা অন্য আলোচনায় যেতে পারতাম। জি জি, নির্বাচন পরবর্তী সহিংসতাটা তো মানে মিডিয়াতে এসেছে। আমার সবার আগে একটা কথা আমার বলা দরকার মনে করি যে আসলে এখানে সহিংসতা কেন। প্রত্যাশা ভোটের হার বলছেন, আমি একটু বিষয় আপনাকে ইন্টারাপ্ট করি যে জামায়াত ইসলামীর আমরা যে জরিপটা হিসাবটা দিয়েছিলাম, যদি আবারও যদি এটা আমরা দেখাই যে আপনারা আসন পেয়েছেন এককভাবে জামায়াত ইসলামী 68টি আসন। 68টি আসন। আচ্ছা, আমরা যদি 2008 সালের নির্বাচন সর্বশেষ ধরি, তখন আপনারা কতটা আসন পেয়েছিলেন? আসলে 2008 সালে তো আমাদের যে নির্বাচন, সেটাতে আমাদের সম্ভবত 2টা ছিল। 2টা আসন। আচ্ছা, আপনারা সর্বোচ্চ 21টি বা এরকম আসনও পেয়েছেন যখন বিএনপির সাথে জোট করেছে। জোট ছিল, তার আগে 18টি ছিল। জি, আপনাদের ভোটের, জামায়াত ইসলামের ভোটের রেশিও হচ্ছে 4। একটা আমাদের পজিটিভ যে জনগণের পাশে দাঁড়ানো জামাতের যে কার্যক্রমটা ছিল, সেটা মানুষের দোরগোড়ায় পর্যন্ত চলে গেছে। জামাতের এই দাওয়াতটা, জামাতের যে পজিটিভ পলিটিক্যাল যে একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে। তারপরে সেকেন্ডলি হচ্ছে জামাতের আমির, যিনি এত সুন্দরভাবে তিনি তার বক্তব্যগুলো মানুষ খুব গ্রহণ করেছে। মানে আমি বুঝতে পারছি তাতে আপনাদের এক্সপেকটেশন কোন। আমি যদি 68-র সাথে দেখেন 68-র সাথে 30 যোগও করি, তাতে কত দাঁড়ায়? 98। আমাদের জনতার একটা 68-র সাথে এবারে 30 যোগ আমাদের করলে দাঁড়ায় কার্যক্রম, 98। আমাদের নিজস্ব কার্যক্রম, আমাদের টার্গেট এবং জনতার যে এক্সপেকটেশন, দুইটার সম্মিলনে ছিল আমরা সরকার ফর্ম করার মতো আমাদের পজিশন তৈরি হয়েছে। জি, পজিশন তৈরি হয়েছে। এখন আমি আপনাকে দেখাই, আপনি বলছেন যে আপনাদের অভিযোগ এখন 30টি আসন নিয়ে। আমি একটু বলি, আমি 68-র সাথে 30টা যোগ করি, তাতে হয় 98। তাতেও তো আপনারা সরকার গঠন করতে পারেন না। আসলে ভাইয়া, এটা বোধহয় সবাই জানে, এই 30টি হচ্ছে স্পেসিফিক এভিডেন্স সহ দেয়া হয়েছে। আমি এই 30টা ধরলাম, ধরে নিলাম এই 30টা আপনারা পেতেন। এছাড়া সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে এইগুলো হচ্ছে এভিডেন্স সহ একদম দেয়া হয়েছে। এখনো যদি আপনার সারা দেশে আমাদের যে হিসাবগুলো আছে, আপনারা জানেন ঢাকার 17 আসন, আপনারা জানেন ঢাকার 6 আসন, ঢাকার 8 আসন, তারপরে আপনার
অনেকগুলো আসন ঢাকার মধ্যেই তো আপনারা দেখেছেন যে কি পরিমাণ এখানে জনগণের প্রত্যাশার জায়গাটুকু কতটুকু প্রত্যাশার নিতে জায়গাটা পেরেছে। কিভাবে মাপবো আমি তো? আপনি কি টোটাল ভোটিং বিষয়টাকে কি তাহলে নিরপেক্ষ হয়নি এটা বলতে চান? একদম ক্লিয়ার করে দেন আমাকে। নিরপেক্ষ আসলে যেভাবে আমাদের মিনিমাম আশাটা ছিল, 151 তো আসন আপনাদের সরকার গঠন করতে লাগতো, সেটা করতে হলে তো আপনাদের এই 30টার বাইরে আরো অনেক আসন যোগ করতে হবে। প্রত্যেকটা আসনে যে আপনার ইঞ্জিনিয়ারিং হয়েছে আসলে এটা প্রত্যেকটাতেই গড়ে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, প্রত্যেক এটা আসনেই? প্রত্যেক আসনই গড়ে হয়েছে। আর যে মানে 30টা দেওয়া 300 আসনের প্রত্যেক আসনে ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে, ক্লিয়ার করেন। জি জি অবশ্যই এটা হয়েছে, কারণ আমরা নিজেরা দেখেছি আমাদের 300 যেভাবে- আসনে? 300 আসনে গড়ে কম বেশি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমি এটা তো স্পেসিফিক আমার হাতে এভিডেন্স নাই দেখে 30টার এভিডেন্স যেহেতু আপনার নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে সেজন্য 30টা বলা হয়েছে, কিন্তু গড়ে কিন্তু আপনার সারা দেশ মিলে আপনার যে হিসাবে আপনি দেখবেন এখানে আমরা দেখেছি ওভার রাইটিং, পেন্সিলের তারপরে প্রত্যেকটা আসনে আমরা এটা দেখেছি। আমি নিজে যে এলাকায় ছিলাম আমি দেখেছি যেগুলো কেন্দ্র ছিল সব জায়গায় কিন্তু ওভার রাইটিং হয়েছে, এবং রেজাল্ট যেটা হয়েছে সেখানে অনেক বৈপরীত্য, সিল দেয়া, তাহলে তো কেন্দ্র দখল করা। নির্বাচনটাই আপনাদের কথায়, নির্বাচনটাই আবার নতুন করে হওয়া উচিত। এখন নতুন করে আসলে আমরা এই অবস্থায় বলবো না যে একটা দেশ অনেক রক্তের বিনিময়ে কিন্তু এই পর্যায়ে আমরা এসেছি। আমরা এটা নিয়ে কিন্তু এমন কোনো নতুন আন্দোলন করতে চাই না, কারণ জনগণ আন্দোলন করতে করতে এই জনগণ একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দেখতে চায়। এই জন্য এটা নিয়ে কিন্তু আমাদের দলীয়ভাবে খুব বেশি মানে এটাকে তুলে ধরা হয়নি যে আমরা এটাকে গ্রহণ করলাম না। কিন্তু আমাদের প্রতিবাদগুলো, যেমন আগামীকাল প্রতিবাদ ডাকা হয়েছে, প্রত্যেকটা জায়গায় যেভাবে হামলা হচ্ছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটাকে আমরা যেগুলো এভিডেন্স আছে সেগুলো ক্ষেত্রে শুধু বলেছি। কিন্তু সারা দেশে একটা দল হিসাবে বিজয়ী হয়েছে, সেখানে কেন প্রতিপক্ষের বাড়িতে হামলা হবে, কেন সেখানে নারীদের উপরে হামলা হবে, কেন সেখানে নারীদের, আপনি দেখেছেন রাজশাহীতে একজন নারী প্রার্থী স্বতন্ত্র, তাকে কিভাবে একদম উন্মুক্ত ময়দানে তাকে মারা হয়েছে। একজন মানে ফিমেল পারসনকে একজন মেল ক্যান্ডিডেট কি করে তার গায়ে হাত তুলতে আমরা পারে? শুনবো, হাতিয়ার অবস্থাটা আপনার কথা আমরা তো জানি। শুনলাম। আমার মনে হয় মনিয়াপারও জবাব জি, দেওয়ার আমি একটু রয়েছে। মনিয়াপার দুটা কথা জবাব দিয়ে ভাইয়া শেষ করছি। জবাব দিয়ে শেষ করেন, আপা আমরা যে বিরতির নাক দিকে কেটে আপনার কথা আবার শুনবো এটা নিয়ে। নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা, আপা যেটা বললেন, আসলে মনিয়াপা যেটা বলেছেন জামাতের আদর্শিক যে রাজনীতি, এটার সাথে এটা একদমই যায় না, এটা আমি বললাম। কারণ জামাত একটা আইডিওলজি বেসড সংগঠন, এটা আপনারা জানেন। জামাতের কোনো একজন ব্যক্তির যদি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন হয়ে যায়, যদি কোনো সংগঠনের বাইরে গিয়ে কোনো অনৈতিক কিছু ধরা পড়ে, সেটা দ্বিতীয়ত হচ্ছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এটা আমি বলবো আপার ওই উত্তরে। সেটা হচ্ছে যে এক জালেম গিয়েছে আরেক জালেমের আপনারা, তাহলে আপনারা এখানে তো কাউকে নাম মেনশন করা হয়, এটা বলা হয়েছে আমাদের সমাজে গ্রুপ তৈরি হয়েছে, জালেমের গ্রুপ তৈরি হয়েছে। তারা যেভাবে বলা হয়েছে যে একটা জুলুম শেষ করে আমরা এসেছি, স্বৈরাচারকে হটিয়ে এত রক্তের বিনিময়ে আবার কি আমরা আরেকটা জালেম আমরা দাঁড় করাতে চাই? এরকম কথা তো বলা হয়েছে যে এটা আমিরে জামাত বলেন, এটা কোনো একজন ইসলামিক বক্তা বলেছেন, মানে কোনো একজন ইসলামিক বক্তা আনার জন্য। এটা তো সত্যি কথা, জনগণের চাওয়ার দিক যেটা আসবে তারাই আসবে, এখানে পার্টিকুলার কোনো দলকে আনার জন্য তো বিপ্লব করা হয়নি। তাহলে বিএনপি কি জনগণ চায়নি? জনগণ চায়নি, সেটা তো ভোটে প্রমাণ হয়েছে। আর আপনারা ইঞ্জিনিয়ারিং যদি দেখেন, ভোটে কি প্রমাণ হয়েছে বলেন? এই যে রেশিওটা দেখেন, ভোটে কি প্রমাণ হয়েছে? ভোটে প্রমাণ হয়েছে আমি বলি, যদিও আপনারা কি বিএনপি কি জনগণ চায়নি? না, চাইনি আমি বলছি না, ওই যে বললাম কে কতটুকু কাকে চাচ্ছে, এটা তো আপনার ভোটের রেশিও বলে দিচ্ছে। আচ্ছা, সেটা ঠিক আছে। এখন দেখেন রেশিওতে কত মানে কতটা কাছাকাছি আমরা এই অবস্থা। রেশিও নিয়ে একটা ডিসকাশন প্রজেক্ট আমাদের আছে, আমরা করব। সাবিকুন নাহার মুন্নি বলছিলেন মানে পুরো। আরেকটা হচ্ছে একটা জোকসের কথা মনে পড়লো ওনার কথা শুনে। সে জোকসটা হলো যে ঢাকা কলেজের এক ছাত্র আপনার গেছে ওই স্টক লটের জামা কিনতে, তো ওইখানে পাশেই তো বলছে দাম কত, বলে 500 টাকা, বলে যে আর অর্ধেক দিব, বলে 250 টাকা, আচ্ছা দেন, কয় না, ও ভাবছে যে দিয়েই তো দিল, কোথায় বলছে 100 টাকা, বলছে আরেকটু কমান, 75 টাকা, 75 টাকার পরে বলছে যে 50 টাকা। তখন দোকানদার রাগ করে বলছে আচ্ছা আপনি মাগনাই নিয়ে যান। তখন বলে মাগনা নিলে 2টা দেওয়া লাগবে। জামাতের এতক্ষণ কথা শুনলাম আপার কথায়, কিন্তু মাগনা নিলে 2টাই দেওয়া লাগবে। আমার এইটা ছাড়া আর কিছুই মনে পড়লো না। আমি একটু পার্ট বাই পার্ট বলি। লেভেল প্লেইং ফিল্ড সব জায়গায় ছিল না, সারাদিন কিন্তু কমপ্লেইন ছিল না, লেভেল প্লেইং ফিল্ড ছিল না যে, এবং তারা যত ভোট পেয়েছে এত ভোট কিন্তু পাওয়ার কথা না। আমরাই মনে করেছি, আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, যারা লেভেল প্লেইং ফিল্ড পছন্দ করে নাই তারা বুঝিয়ে দিয়েছে, দেখেছো চাইলেই আমি তোমাকে ফেলও করায় দিতে পারতাম, বাট খামোশ। এই জিনিসটা আমাদের কাছে মনে হয়েছে, আমার কাছে, আমি পুরখাওয়া রাজনীতিবিদ, আমার কাছে মনে হয়েছে কাস্টিং কম।
ভোটের কাস্টিং কম, ঠিক আছে, কাস্টিং কম হলে লস কার? বিএনপির। কেন তা জানেন? বিএনপির লোকরা খুব আমোদে আহ্লাদে মানুষ, খুব আরামপ্রিয় মানুষ, তারা ভোটটা কেউ তো দিবে, আমি না গেলেই কি হয়েছে। আবার কেউ হচ্ছে দেখি আগে বিকাল পর্যন্ত মারামারি হয় কিনা, কারণ এই ভোটের আগে অনেক রকম এই ধরনের কথা ছিল, মারামারি হইলে যাব না, এইরকম করতে করতে 4:30 বেজে গেছে। বাট জামাতের একটা কর্মী, যদি বলেন একটা কর্মী ভোট না দিয়ে থাকার, তাদের সিস্টেমটাই এমন। উনি যে বলছেন না আমাদের দল এরকম না, কালো টাকার ছড়াছড়ি। আপনার মনে পড়ে যে ঠাকুরগাঁয়ের 72 লাখ না 74 লাখ টাকা ধরা পড়লো। এই টাকাটা যদি জায়গা মতো যেতে পারতো, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষ জীবনে এসে ফেলের মুখ দেখতে হতো তাকে। একদম কনফার্ম আমি আপনাকে বলে লিখে দিতে পারি, এই টাকাটা যদি যেতে পারতো। সে কিন্তু কোনো সুনির্দিষ্ট কজ দেখাইতে পারে নাই। হ্যাঁ, উনি বলতে পারে যে শহীদুদ্দিন চৌধুরী এনির তারও 15 লাখ টাকা না 12 লাখ টাকা ধরা পড়েছে, সেটা তার ম্যানেজারের কাছে, এবং ভোটের খরচ হিসেবে ম্যানেজার কিন্তু ম্যানেজারই এটা বহন করার যোগ্য। কোথা থেকে এনেছে, কিভাবে এনেছে বলার পরে কিন্তু সেটা আপনার সসম্মানে ফেরত দেওয়া হয়েছে বা কিছু, ওটাও ফেরত দেওয়া হয়েছে হয়তো বা, কিন্তু এখানে একটা বিরাট শুভঙ্করের ফাঁকি। আপনার ভেতরের পরিবেশ আশাজনক, আশাব্যঞ্জক ছিল না উনি বলছেন। ভেতরের পরিবেশ, আমি কয়েকটা সেন্টারে গিয়েছি, দেখেছি। আমি তারেক রহমান সাহেবের আমি পরিদর্শক ছিলাম, কয়েকটা জায়গায় গিয়েছি, কারও কোনো কমপ্লেন ছিল না, জামাতের তো একদমই ছিল না। তো কমপ্লেনবিহীন একটা জায়গায় এখন যদি আপনি বলেন যে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, ওই যে কলা চুলাইলে কেন বুঝায় দাও, তখন তো বুঝাই দিতে পারবে না, কলা তো চুলা হয়ে গেছে, এখন আর আগের জায়গায় ফেরত যেতে পারবে না। তো এই জিনিসগুলা গণনার জালিয়াতি উনি 30টা আসনকে ধরেছেন। বিএনপি শোনেন, আমি আপনাকে বলি, মির্জা আব্বাসকে ফেল করায় দেওয়া হলো। মির্জা আব্বাসের ওয়াইফ যখন গেল ভোটের রিকাউন্টিং করার জন্য, চ্যালেঞ্জ করে বলল যে আমার হাজব্যান্ড ফেল করতে পারে না। তাকে কোথায় রেখেছে দেখেন, ইসির যে এক পেশে নীতি, তাকে কোথায় রেখেছে? ধানের শীষকে একবারে শেষে থাকার জিনিস, যেখানে পাশের সিটটা খালি ব্ল্যাঙ্ক। জনগণ কি মনে করছে? একটা শ্রেণী মনে করছে যে এই ব্ল্যাঙ্কটার মধ্যে বোধহয় সিল মারা লাগে, কারণ যে ধানের শীষে ভোট দিবে সে কিন্তু আর অন্য সিল দেখে নাই খুঁজে, যে ওইখানে পাশে আরেকটা আছে, ওইখানে পাশে আরেকটা আছে। জনগণ ওই জায়গাটায় ভোট দিয়ে 4000 ভোট কিন্তু নষ্ট হয়েছে, সেটা মাইনে নিছে। রিকাউন্টিংয়ের সময় দেখা গেছে, এবং আবার রিকাউন্টিং করলে আরো ভোটে হারবে। আপনার ঢাকা 15 জামাতের আমিরের যে আসন, এটা ফেল করেছিল কে? তারা, আমির সাহেব, এটা একদম ফেল করেছিল। 4000 না 20,000 ভোটে মিল্টনের কিন্তু মিছিল শুরু হয়ে গেছিল। একরকম মিল্টনকে কুরবানি দেওয়া হয়েছে। কেন আপনি জানেন? জামাত সাথে সাথে বলছে তারা মাঠে নামবে, আন্দোলনে নামবে। এখন এত কষ্ট করে এত কিছুর পরে একটা ভোট হয়েছে, সেই ভোটটাকে বিএনপি আন্দোলনে নষ্ট করতে দেয় নাই, বলছে ঠিক আছে ওটা দিয়ে দাও। তাহলে তার ভোট আবার বাড়ালো কিভাবে? শোনেন, ওটা দিয়ে দাও। এটা আপনি যারা ছিল ওইখানে তাদের জিজ্ঞেস করেন। মিল্টনকে কুরবানি দেওয়া হয়েছে, গেল আপনার আমিনুল পাশ করবে 100% নিশ্চিত, সবচেয়ে ভালো অবস্থা আমিনুলের। আমিনুলকে কুরবানি দেওয়া হয়েছে। এরকম আরো অনেককে, আপনার কাইয়ুম ভাটারা, আপনার রামপুরা, কাইয়ুম সাহেবকে কুরবানি দেওয়া হয়েছে। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করবো, আপনি বলবেন। আপনি 3টা ঘটনা বলছেন কুরবানি দেওয়া হয়েছিল, তাই যদি হয় তাহলে তো ইলেকশন ফেয়ার হয়নি। আমি বলি এটা আপনি 2 দিন আগে পরে এটা প্রমাণ পাবেন, এই 3 জন মানুষকে কুরবানি দেওয়া হয়েছে। না, কোরবানি তো আপনারাই দিয়েছেন নাকি? আমরা শান্তি চাই। বিএনপির তো এত সিটের দরকার নাই ভাই। বিএনপির তো 215টা সিট, 12টা সিট, আবার আরো 3টা, এই 3টাও বিএনপি আল্লাহর রহমতে পাবে। বিএনপির তো এত সিটের দরকার কেন নেই। কোরবানি দিলেন তাহলে? হ্যাঁ, কেন আমরা শান্তি চাই, আমরা অশান্তি কারা করতে গণতন্ত্র। চেয়েছিল? আপনি বুঝে নেন, আপনি আমার মুখ দিয়ে বলান কেন সবকিছু? আপনি বুঝেন না, 2 জন মানুষ, আমি আর আপনি আছি, আমি নাই, আপনি তাহলে কি? আপনার নামটা কি আপনিই বলেন, আমার তো বলার দরকার নাই। আপনার ডিসিপ্লিনারি জামাত, উনি বলেছেন ডিসিপ্লিনারি জামাত, ওনারা তো গণতন্ত্রই বিশ্বাস করে না, ওনারা গণতন্ত্র মানে না, ওনারা হুকুম দিয়ে রাজনীতি করে। একদম দেখবেন জামাতের একটা শব্দও হয় না। 11th আওয়ারে যদি কাউকে নমিনেশন থেকে বাতিল করে দেয়, কোনো শব্দ করে না, ভিতরটা পুড়ে যায়। আমি অনেকের সাথে কথা বলছি, আমার সাথে আপনাদের এখানে তাদের দেখা হয় টক শোতে, আমি জিজ্ঞেস করি, কারণ আমি পুর খাওয়া, আমি আরেকটা পুর খাওয়াকে জিজ্ঞেস করি, ভাই আপনার কেমন লাগছে? খুব এটা কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, বাট তাদের কোনো শব্দ নাই, কারণ তাদের সব কিছুই দেখভাল করা হয় জামাতের মাধ্যমে। তার মানে এটা নির্দেশিত একটা দল। এটা কিন্তু
আপনার গণতান্ত্রিক দল না। বিএনপি গণতান্ত্রিক দল, আমি কিন্তু বিএনপি করে বিএনপির বিরুদ্ধে বলতে পারি, এটা আমার অধিকার আমি মনে করি। আমি বলতে পারি বিএনপি আমাকে মনোনয়ন দেয় নাই, বাট জামাতে কেউ বলতে পারবে না। জামাত বলবে আরে ভাই আমি ইলেকশন করিনি, আমি ছাড় দিয়েছি। তো তারপরে আপনার রক কাটা, এই যে এই সংস্কৃতিটা, এটা কি আপনার ডিসিপ্লিনারি দলের কাজ? এই যে মানুষকে মারার জন্য উদ্বুদ্ধ করা। আপনি একটু শেষ করলে আমরা একটু সাবিকুন নাহার মুন্নির কাছে যেতে চাই। আমি এই জায়গাটাই বলতে চাই, আমি অনেক কথা ছিল, আপনি যেহেতু আমার থামায় দিচ্ছেন, আমি এক কথাই বলতে চাই, এটা একটা দল, এটা আর্মিদের মতো। ওনারাই বলেছেন আর্মির অফিসারকে, মেজর জেনারেলকে, চিফকে, যে আপনার দলের সঙ্গে আমাদের সিমিলারিটি আছে। তো এই যে আর্মিরাও কিন্তু নির্দেশিত, বস পারমিশন হুকুম করলে বাই হুপ অ্যান্ড বাই ক্রুপ তাকে কাজটা করতে হবে। ঠিক জামাতে একই অবস্থা, বস হুকুম করলে বাই হুপ অ্যান্ড বাই ক্রুপ তার ওইটা মানতে বাধ্য। তাহলে আপনি বলেন এটা কি গণতান্ত্রিক দল? জি, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, আপনি রিপ্লাই দেওয়ার জন্যই উসখুস করছিলেন, আমি আর প্রশ্ন করলাম। জি আপার কথা আমার খুব হাসি পাচ্ছিল যে কোরবানিটা কেন দিবে আপারা, আর আপাকে কোরবানি কেন দিতে হবে আপনার দলকে? কারণ ইলেকশনের রেজাল্টে যে আসবে সে কোরবানি হবে। এখানে আপনারা কিভাবে জানলেন যে একজনকে কোরবানি করে তাকে দিতে হবে? এটা তো আপনাদের কাজ না, এটা তো ইলেকশন কমিশনের কাজ। এখানে আমি এটাই প্রশ্নবিদ্ধ আছে যেগুলো বললে এখন আপার মুখ দিয়ে কিন্তু আসবে, কারণ সারা দেশে আপা বলেছেন যে এই ধরনের কোরবানি করতে হয়েছে অনেককে। আমার কথা হচ্ছে ইলেকশনে আমরা সবাই প্লেয়ার হিসেবে খেলছি, তাই না? এখানে ইলেকশন কমিশন সবকিছু আপনার শেষ হয়ে গণনা করবে, তারপরে ফলাফল প্রকাশ হবে। এখানে আমার কোরবানি আপনার কোরবানি তো প্রয়োজন নেই। যেটা আপা বললেন যে দলীয় শৃঙ্খলার ব্যাপারে, আসলে জামাত সবসময় আপনার দলীয় স্বার্থ, জাতীয় স্বার্থ এগুলোকে প্রায়োরিটি দেয়। আমরা আমাদের একটা আদর্শিক দল, এখানে একটা আদর্শিক বন্ডেজ আছে সবার মধ্যে, এবং স্যাক্রিফাইস করবে জাতির স্বার্থে। এখানে আপনি যাদেরকে বললেন তাদেরকে যখন জোট হয়ে গেছে তখন তারা জাতির স্বার্থে তাদেরকে স্যাক্রিফাইস করেছে। বৃহত্তর জোট হয়েছে, 11 দলীয় জোট, অটোমেটিক তখন তারা ব্যাক করে আসছে। এটা তো একটা আপনি অ্যাপ্রিসিয়েট করার কথা যে জামাত এতটা শৃঙ্খলাবদ্ধ, আপনাদের মন করবেন, অ্যাকসেপ্ট করবেন। কিন্তু একই দলের মধ্যে আপনি যদি এরকম বিদ্রোহী থাকে তাহলে দলীয় আদর্শ কখনো বাস্তবায়ন হবে না, এবং এটা কখনো আপনাদের এই দল কখনো একটা আদর্শিক একটা সিম্বল হিসেবে জাতির কাছে আসতে পারবে না। কারণ আপনাদের জায়গায় জায়গায় বিদ্রোহী দল, বিদ্রোহী গ্রুপ দাঁড়িয়ে যায়, এটা সবসময়। এই জন্য আমি মনে করি জামাত সবসময়, আপনি এখানে না দিলেও সবাই এপ্রিসিয়েশন দেয় জামাতকে। জামাতে কোনো বিদ্রোহীকে উপস্থাপন করা হয়, তারা তখন স্যাক্রিফাইস করে বৃহত্তর স্বার্থে। এটা তুষার সাহেব কিন্তু অভিযোগ করেছেন এনসিপির, ওই যে আপনাদের ঢাকা একটা আসনে কিন্তু জামাত প্রার্থী আল্লাহর কাছে বিচার দিয়েছে, সেটা এনসিপি আর জামাত। ওখানে তো আপনারা জোটকে এনসিপি কে সমর্থন দিয়েছিলেন, যেখানে এনসিপি কে আমরা সমর্থন দিয়েছি সেখানে কিন্তু আপনাদের জামাত প্রার্থী তো প্রত্যাহার করেনি না। জি বলেন। আচ্ছা, তারপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপা যে রক কাটার একটা রিউমার তুললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো শুনতে শুনতে আমরা অনেক সেই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে মেয়েদেরকে। সেই দুঃসহ যাতনার দিনগুলোকে আর স্বৈরাচারকে আর মনে করিয়ে দেয়া, আমি মনে করি যে সবাইকে আর নতুন বাংলাদেশ দিতে চাই আমরা। এই কথাগুলো আমরা নীতিবান, সবসময় নীতির সাথে রাজনীতি, বাংলাদেশে থেকে তাদের জীবন দিয়েছে, কোরবানি করেছে, কিন্তু তারা দেশ ছাড়া হয়নি কখনো। তারা এই দেশকেই ফেস করেছে। তারা যখন যে অবস্থা সেটা করেছে। আমরা খালেদা জিয়ার বিএনপি তো নাই আপা, আমরা তাকে সম্মান এটা নিয়ে, আর সবসময় একটা কান নিয়েছে চিলে। আসলে এভিডেন্স ছাড়া কথা বলাটা আমাদের ঠিক না। ঠাকুরগাঁয়ের কথাটা বললেন, এটা তো আপনার ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে এরকম কোনো নিয়ম নাই যে সে এত পরিমাণ টাকা বের করতে পারবে না, এবং সেটা আপনার সে যে ইন্টারনাল যে ফ্লাইটে গিয়েছে, হ্যাঁ, আভ্যন্তরীণ বিমানের কোনো নীতিমালার বাইরে নেওয়া, ওনাদের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে। সেখানে এটা আপনার তোলাটাই অন্যায়, এবং তাকে যেভাবে হ্যারেস করা হয়েছে এটাই অন্যায় হয়েছে, এবং সেই বিষয়টা স্টেটমেন্ট এসেছে পরিষ্কারভাবে। বস্তা এনে টাকার বস্তা যে সুন্দর একটা পরিবেশ ছিল। আমার এখানে সিমলা যে কেন্দ্রটা, এখানে 3 বার করে আর্মি আসতে বাধ্য হয়েছে, 3 বার, 3 টাইমস একটা কেন্দ্রে। তো সুতরাং আপনি একটা দিয়ে জাজ করবেন না, আপনি যেখানে ছিলেন সেখানে এত সুন্দর দেখে এসেছেন। যাই হোক, তো আমি বলবো যে এই যে নির্যাতনের বিষয়টা, আমার এখন প্রশ্ন, জাতির প্রশ্ন, যেখানে তো আমরা প্রতিপক্ষ হিসেবে না, একদম একটা দল জয়ী হয়েছে, আপনারা জয়ী হয়েছেন, আপনারা কেন হামলে পড়ছেন? এখন তো আপনারা দল না, আপনারা তো এখন জাতীয় একটা দায়িত্ব নিয়েছেন জাতির। এই যে মুন্সিগঞ্জে 3 আসনে বিদ্রোহী প্রার্থী সমর্থকদের স্বেচ্ছাসেবক দলের নেতা কর্তৃক পিটিয়ে হত্যা, বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত, আপনাদের দলের বিদ্রোহী প্রার্থীকে পর্যন্ত নিহত হয়েছে। এই জন্য হামলায় জামাত কর্মী আহতের শোকে মা পর্যন্ত মারা গিয়েছে হার্ট অ্যাটাক করে, এটা দেখেছেন। এখানে আমি ছবি সহ আমার এভিডেন্সগুলো আছে, আমি নিয়ে এসেছি।
বাগেরহাটের শরণখোলায় চোখ 15 তুলে থেকে কে 20 জন ফেলেছে? আপা আপনাদের লোকরা চোখ তুলে ফেলেছে। বিএনপির আপা এভিডেন্স যে নিয়ে চোখ কথা বলবেন। তুলে, আমাদের যে এই পর্যায়ে চোখ তোলার কারণে তার মা মারা গেল, আমাদের হার্ট এই অ্যাটাকে। পর্যায়ে এভিডেন্স আপনাদের করা ছবি। আপনি দেখেন এখানে কি আমি বলা এটা হয়েছে, মানবো না। কোন কোন আপনি পত্রিকা, বলতে হবে কোন প্রথম পত্রিকায় আলো, কখন এখানে আসছে। প্রথম আলো এসেছে বাগেরহাটের নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির বিদ্রোহী প্রার্থী বিএনপির সমর্থক বিদ্রোহী নিহত প্রার্থী। হয়েছে। ঠিক আছে, বিএনপির হ্যাঁ, না বিদ্রোহী এই যে প্রার্থী। প্রত্যেকটা আপনাদের সঙ্গে পত্রিকা। তো কিছু নাই। তারপরে এই যে জেলার সিলোনিয়া বাজারে গতকাল যুব দলের সন্ত্রাসী হামলায় আহত জামাত কর্মী দুলালের মা স্ট্রোক করে ইন্তেকাল করেছেন তার ছেলের এরকম হামলা দেখে। তারপরে এই যে ছবি সহ এখানে দেখেন প্রত্যেকটা আপনার পত্রিকার এই- এখানে এই- এই এগুলো ছবি- আছে। এই হ্যাঁ, ছবি- যে পত্রিকার এই ছবি ইয়ে তো আছে আপনি আপনার বিএনপি থেকে বিএনপির দেখেন, ঝগড়া দেখেন। মারামারিটা দেখাচ্ছে। আপনি প্রতি আপনাদেরটা দেখান। ডেট অনুযায়ী প্রত্যেকটা। তারপর দিনাজপুরে 6, বিরামপুরে ছেলে পোলিং এজেন্ট হয়, বাবাকে মেরে পা ভেঙে দিয়েছে। যশোরের চৌগাছায় সাবেক সেনা সদস্যের বাড়িতে হামলা, বাবা ভোট না দেওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যা, পরাজিত বিএনপি প্রার্থী। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন জামাত আমিরের বাড়িতে অগ্নিসংযোগ। কুষ্টিয়ার দৌলতপুরে শিবিরের সাবেক জেলা সভাপতির বাড়িতে হামলা। কুড়িগ্রামে ভুরুঙ্গামারিতে বিএনপির হামলায় বৈছা উপজেলা আহ্বায়ক আহত। নোয়াখালীর বেগমগঞ্জে রসুলপুরে স্থানীয় জামাত নেতার বাড়িতে বিএনপি সমর্থকদের আপনারা শুনছেন হামলা। তো? বিয়ানীবাজারে জামাত সমর্থকদের উপর বিএনপি নেতা এখানে প্রত্যেকটা পত্রিকার নাম সহ আপনাকে আমি দিয়ে দিব। কার হ্যাঁ। কোথায় কি হয়েছে এটা বলুন। এত ডিটেইলস তো BNP ভাই এখানে বলে তো সবটাই লাভ নেই। একদম পত্রিকার ছবি সহ আমি নিয়ে পত্রিকার এসেছি। ছবি বললে তো হবে না, হ্যাঁ। একদম ডেট তারপর তারিখ দিয়ে সিলেট- বলতে হবে। জি। এবং জামাতের সাথে বিএনপির কোনখানে লাগছে। ভাই যদি সুযোগ BNP দেন অবশ্যই আমরা লাগবে, সেটা fine। নিয়ে বলবো। সেটা বলেন। সিরাজগঞ্জ 5 আসনের বেলঘর ভাঙচুর। যশোরের শাসা বলেন, কোন উপজেলা পত্রিকা লিখছে? বলেন, লাঠি বলেন, এখানে এই যে এটা বলেন, 23 বলেন। নম্বরে দেখেন 23 নম্বরে পত্রিকার আছে, এখানে প্রত্যেকটা হেডিং দেয়া হয়েছে। 23 আপনি নম্বর বলেন বের কোন করলে এই যে পেপার বলছে, আপনি পেপারের হ্যাঁ, নাম হ্যাঁ, বের বলবেন, করছি তাহলে না আমি। আপনার শক্তিশালী হবে, হ্যাঁ, পুক্ত হবে। প্রত্যেকটা আর জল কখনো একসাথে হয় না। আমরা দেখেছি যারাই বিএনপি হয়েছে, আবার যখন আওয়ামী লীগ এসেছে তারাও আওয়ামী লীগ হয়ে গেছে, আবার আওয়ামী লীগ যাওয়ার পরে তারাই বিএনপি হয়ে গেছে। কারণ এই চাঁদাবাজরা, এই আপনার হামলা মামলাবাজরা, এরাই কিন্তু ভুল পাল্টেছে এই বিএনপি আওয়ামী আমি লীগের তো মধ্যে তাহের পাল্টা। সাহেবের হ্যাঁ। উক্তি বলেছি হ্যাঁ, আপনাকে, আপা, তাহের normal ভাইয়ের আমি লোকের এটা না। যেহেতু শুনি না, আমি এটা এই ব্যাপারে বলতে বলেন, পারবো না। আপনি বলেন, কারণ বলেছে কিনা? এটা আমার জানা নেই, আমি তাহের ভাই এটা বলার কথা না। আচ্ছা, তারপরে যেটা আমি বলছি যে বিপ্লবোত্তর বাংলাদেশ আর আপা পূর্বের কথা যদি একরকম ভাবেন সেটা না। আগে কখনো জামাত এরকম উন্মুক্ত পরিবেশ কোনো সরকারে পায়নি। এখন জামাত যে তার দলীয় আদর্শ, জনগণের পাশে থাকা, সব কিছুতেই ফ্রি অ্যান্ড ফেয়ার একটা চরিত্র, ট্রান্সপারেন্ট। এবং এখানে আপনাদের দলে দেখেন 39 জন ঋণ খেলাপি। শুধু আপনাদের যারা ঋণ খেলাপি হয়ে সংসদে যাবে তারা জনগণের জন্য কি সার্ভিস দিবে এটা জনতাই কিন্তু বুঝতে পারছে। সুতরাং আমি মনে করি আপা এই যে রেশিওটা, এই রেশিওটা প্রমাণ করে, আপনারা হালকা দেখবেন, আমাদের টোটাল জোটের রেশিও হচ্ছে আপনার 43.9 আর আপনাদের হচ্ছে 46.6, তাহলে আপনার 2.7। সুতরাং আমি মনে করি ভাইয়া সময় যেহেতু নেই, আমরা আসলে বিপ্লবোত্তর বাংলাদেশে এসেছি। 24-এর আন্দোলনের পরে একটা সরকার ফর্ম হতে যাচ্ছে, জি। অনেক বেশি আশা জনগণের। এখানে